পঙ্কজবাবু, আমি ওখানে কাউকে চিনি না, আমাকে ওনার সঙ্গে দেখা করাতে পারেন? আপনি যদি অমৃতসরে আসতে পারেন তো সতনামের সঙ্গে দেখা করিয়ে দেব। ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। দেখুন, আমার আরও চেনা জানা আছে, আপনার হয়তো কাজে আসতে পারে। আমার পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করবো আপনার বাবাকে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ পঙ্কজবাবু, আমি খুব শিগগিরই আসছি। মা, ঠাকুমা, এবার কান্না বন্ধ করো, এখন খুশির দিন এসেছে, আমি বাবাকে ফেরত নিয়ে আসবই। एक ओंकार सतनाम। আমি ওখানে 3 বছর ছিলাম। তারপর 2010-এর আগস্ট মাসে দাদাকে আমার সেলে ঢোকালো। আগস্ট 2010? কিন্তু বাবা তো জানুয়ারি 2010-এ নিখোঁজ হয়েছিলেন। আমি শুধু এটুকু জানি যে তুকারাম দাদা আগস্ট মাসেতে আমার সেলেতে ঢোকে। আর আগে কোথায় ছিলেন সেটা আমি জানি না। উনি কি কখনো কিছু বলেছেন? কি হয়েছে, কিভাবে হয়েছে? বাড়ির লোকেদের কথা বলতেন উনি? উনি একটু মানসিকভাবে অসুস্থ। 1996 সালে ওনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আর সেই থেকেই। হ্যাঁ, এ কথাটা তো সত্যি। তুকারাম দাদার মাথা খারাপের ব্যাপারটা তো ছিলই। বেশ কয়েকবার আমি ওর সাথে কথা বলার চেষ্টাও করেছি। এই তুকারাম দাদা, কি খবর? খুব ক্লান্ত লাগছে। আরে ভাই, শ্রমিক মানুষ কখনো ক্লান্ত হয়ে পড়ে না, এরা সব বুঝতেই পারে না। আমি ওদেরকে বলেছি কি সব গাছপালার কাজ দিয়েছো আমাকে। কাপড়ের মিল থাকে তো বলো আমাকে, কি কাজ দেখাই আমি, দেখো সব মেশিন চালাতে পারি আমি, সব রকম সুতো বানাতে আমি একেবারে ওস্তাদ। আচ্ছা তুকারাম দাদা, তুমি এটা বলো তো, তুমি কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছি? তুমি একনাথকে কেন জিজ্ঞাসা করছো না? ওই সব বলতে পারবে। এই একনাথটা কে দাদা? আরে একনাথকে জানো না তুমি? আমার বড় ছেলে, সোনার টুকরো ছেলে। আচ্ছা দাদা, এটা বলো তো, তোমার বাড়িতে আর কে কে আছে? ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা তো বলো, তুমি এখানে এলে কি করে? এই লোকগুলো আমাকে ওষুধ দেয় না কেন? অনেকদিন হয়ে গেল আমি কোনো ওষুধ খাইনি। দাদা, তুমি ওদের বলনি যে তোমার শরীরটা খারাপ? তোমায় তো ডাক্তারের কাছে যেতে হবে। ডক্টর? হ্যাঁ, আমার ছেলে একনাথ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই সব ওষুধের ব্যাপারটা জানে। এরা সব ওকে কেন জিজ্ঞাসা করছে না? ডাক্তার বলেছিল আমাকে ওষুধ একদম বন্ধ করবে না তুকারাম। আসলে এক এক দিন এক একটা কথা মনে পড়তো দাদার, ছোট ছোট ঘটনা। খুব উৎসাহ নিয়ে সেসব কথা বলতো আমায়।
কিন্তু আমি একটা কথা বুঝতে পারতাম না, যে তুকারাম দাদাকে যখনই কোর্টে তোলা হতো তখন একদম চুপ। লাহোরে একজন অ্যাডভোকেট আছেন, নাদিম সিদ্দিকী, হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্ট। উনি আপনার বাবার কেসটা লাহোর হাইকোর্টে লড়ছেন। ওই কেসের সমস্ত ডিটেল আমার কাছে রয়েছে। এমন কি কেস চলছে পঙ্কজবাবু? আমার বাবা তো কোনো ক্রিমিনাল নয়, উনি তো কোনোদিনও কারুর কোনো ক্ষতি করেননি। শুধুমাত্র অবস্থার কারণে ওনার মাথাটা একটু খারাপ হয়ে গেছে, এই যা। আপনার বাবা ওপারে আছেন, পাকিস্তানে। ভুল করে অনেক মানুষ একে অন্যের দেশে ঢুকে পড়েন। এখন আপনার বাবার সঙ্গে ঠিক কি হয়েছে এটা তো উনিই বলতে পারবেন। ওনার থেকে কিছু জানা বা ওনাকে কিছু জিজ্ঞেস করা একেবারেই অসম্ভব। সারা বছরে একবার, শুধু একবার, সপ্তাহ দুয়েক আগের ঘটনা। স্বাভাবিকভাবে কথা বলল, আপনাদের সবাইকে মনেও করলো। দাদা তো এটাও বলল যে তার গ্রামটা কোন জায়গায়। আর তারপর আমার ছাড়া পাওয়ার ঠিক 3 দিন আগে আরে সবাই এত আরাম করে কেন খাচ্ছ? চলো চলো তাড়াতাড়ি চলো, সাইরেন বেজে গেছে, ডিউটিতে যাবার সময় হয়ে গেছে, মেশিন আমাদের জন্য অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি এসো, আমার পিছন পিছন এসো। আরে আরে খোলো খোলো, কোথায় যাচ্ছিস? আরে, সাইরেন বেজে গেছে, মেশিন চালু করতে হবে আমাকে। কোনো ফ্যাক্টরি নেই, চলো এদিকে, নাহলে বন্ধ করে দেবো। আরে আরে তুকারাম দাদা, ব্যাপার কি বলো তো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে দেখো ভাই, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে, এরা তো আমাকে যেতেই দিচ্ছে না। আমাকে তো মেশিন চালু করতে হবে। ফ্যাক্টরি? হ্যাঁ, পাওলে নাইলন কোম্পানি, একটাই তো ফ্যাক্টরি আমাদের গ্রামেতে। আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। দেখো ভাই, আমার বউ, আমার ছেলে, আমার বৃদ্ধা মা, সবার কথা মনে পড়ছে। ধৈর্য রাখো দাদা, ধৈর্য রাখো। তোমার কেসটাও তো কোর্টে চলছে। উকিল সাহেব তো বলেছেন 2-4 মাসের মধ্যে আমি ছাড়া পেতে পারি। দেখো, তুমিও ছাড়া পেয়ে যাবে। এরা জানে যে তুমি এদের দেশের কোনো ক্ষতি করবে না। তুমি কারো কোনো ক্ষতি করতেই পারো না। আমি শুধু বাড়ি যেতে চাই, ব্যাস। খুব মনে পড়ছে আমার। সেই প্রথমবার দাদা আপনাদের সবার কথা বলছিল। দাদা এটাও বলেছিল যে তার গ্রামটা কোথায়। আর তারপর আমি ছাড়া পাওয়ার ঠিক 2 দিন আগে ভাই, এই চিঠিটা সাবধানে রেখো। আমার ছেলে একনাথের নামে লেখা। দেশে ফিরে এটা তুমি পাঠিয়ে দিও। আমার ছেলে আসবে, আমাকে নিতে নিশ্চয়ই আসবে। কোনো চিন্তা করো না দাদা, পৌঁছে দেব। নাও, খেয়ে নাও। আমি তো ভগবানের কাছে এটাই চাইবো যে তুকারাম দাদা তার বাড়ির লোকের কাছে চলে আসুক। বড় ভালো মানুষ উনি। পুনের থেকে নিখোঁজ হওয়া তুকারাম গাড়বে পাকিস্তানের লাহোরে কিভাবে পৌঁছলেন? সীমানার দুই পাশে হাজার হাজার মানুষ রয়েছেন যারা ভুল করে সীমানা পেরিয়ে একে অন্যের এলাকায় ঢুকে পড়েন। পাকিস্তান আর আমাদের দেশের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। ইতিহাসের সঙ্গে সঙ্গে আমরা বিশাল বড় বর্ডারও শেয়ার করে থাকি। সমঝোতা এক্সপ্রেস হলো একটা ক্রস বর্ডার ট্রেন যা অমৃতসর আর লাহোরের মধ্যে চলে। আর ওই ট্রেনের শেষ ভারতীয় স্টেশন হলো আটারি। পাকিস্তানে যাওয়ার যাত্রীরা এই আটারি স্টেশনে নেমে পড়েন আর তারপর এখান থেকে একটা র্যাকের মাধ্যমে এই যাত্রীদের পাকিস্তানের বাগা স্টেশনে নিয়ে যাওয়া হয়। বাগা স্টেশন থেকে সমঝোতা এক্সপ্রেসকে পাকিস্তান রেলওয়েজ পরিচালনা করে। আর এই একই পদ্ধতি সেই লোকেদের ক্ষেত্রে নেওয়া হয় যারা পাকিস্তান থেকে ভারতে আসেন। সুস্থ স্বাভাবিক লোকেরাই অনেক সময় ভুল করে থাকেন, আর সেখানে মানসিক রোগীর তো ভুল করে ট্রেনে উঠে পড়াটা একটা সামান্য ব্যাপার। তুকারাম কার্পের ক্ষেত্রে শুধু এই বিষয়টা অনুমান করাই যেতে পারে যে উনি এইভাবেই পথ হারিয়ে পাকিস্তানে পৌঁছে গিয়ে থাকবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই,
যে তুকারাম কার্পের ছেলে একনাথ নিজের বাবাকে বাড়িতে কিভাবে ফিরিয়ে আনবেন। একনাথ, তোর বাবার সম্পর্কে আর কি কি বললো ওই লোকটা? মা, উনি বললেন বাবা খুব ভালো আছেন, আমাদের সবার কথা খুব বলেন। যেভাবেই হোক ওনাকে ফেরত নিয়ে আসিস। বাড়ির বাইরে থেকে উনি কখনোই খুশি হতে পারেন না। মা, আমরা পুরো প্ল্যান করছি বাবাকে বাড়িতে ফিরিয়ে আনার। ওদিকে পাকিস্তানে একজন উকিল বাবার কেস লড়ছেন লাহোর হাইকোর্টে। ওই উকিলের মঙ্গল হোক। দেখো মা, সহজ হবে না। আগে আমাদের কাছে বাবার কোনো খোঁজ ছিল না, এখন আমরা বাবার ঠিকানাটা তো পেয়েছি, কিন্তু উনি অন্য দেশে রয়েছেন, তাও আবার পাকিস্তানে। তুমি তো বুঝতে পারছো মা, সময় তো লাগবেই, কিন্তু আমরা নিশ্চয়ই বাবাকে বাড়ি ফিরিয়ে আনবো। আমার পুরো ভরসা আছে বাবা। তুই তোর বাবাকে ওখান থেকে ছাড়াবি, তারপর উনি শিগগির বাড়ি ফিরে আসবেন। তারপরে উনি এখান থেকে আর কোথাও যাবেন না। আমরা আপনার খুব যত্ন করব। হ্যাঁ মা, এমনটাই হবে। লন্ডনে হিউম্যান রাইটসের একজন কর্মকর্তা রয়েছেন শ্যাম ঢিলো নামে, যথেষ্ট পাওয়ারফুল। আমি সব ডিটেল ওনার কাছে পাঠিয়ে দিয়েছি। আর এই অ্যাডভোকেট নাদিম সিদ্দিকি? উনি লাহোরে কেসটা লড়ছেন। ম্যাডাম শ্যাম ঢিলো আর নাদিম সিদ্দিকি দুজনে একসঙ্গে মিলে কেসটা লড়ছেন। পঙ্কজবাবু, পঙ্কজবাবু, এমন কোনো উপায় কি নেই যে আমরা নিজেরাই পাকিস্তানে যাই আর ওখানে গিয়ে পুলিশকে বলি যে দাদা আমাদের বাবা সম্পূর্ণ নির্দোষ, উনি ভুল করে আপনাদের দেশে চলে এসেছেন, ওনাকে ক্ষমা করে ছেড়ে দিন। এটা সম্ভব নয়। আপনি তো জানেন ভারত আর পাকিস্তানের মধ্যে কতটা বিরোধ রয়েছে। কেউ যদি ভুল করেও ঢুকে পড়ে তাহলে তো তাকে চোর বলে সন্দেহ করা হয়, আর না হলে উগ্রপন্থী। কাকা একজন বয়স্ক মানুষ, মহারাষ্ট্রের একটি ছোট গ্রামে থাকেন, মানসিকভাবে অসুস্থ। ওনাদের এইটুকু তো বোঝা উচিত না? নবীন, রাজনৈতিক ঝামেলায় বিচার বুদ্ধি আর মানবিকতা এই দুটোরই বলি হয়। যদি সীমান্তের দুপারে এত বোঝাপড়া আর মানবিকতা থাকতো তাহলে তো সীমান্তটাই থাকতো না। তাহলে আমরা বাবাকে কি করে ফেরত আনবো পঙ্কজবাবু? সবার আগে আমি একটা চিঠি লিখব আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে। তারপর আমরা অ্যাডভোকেট নাদিম সিদ্দিকির সঙ্গে রেগুলার টাচে থাকব। দেখুন, আপনি এটাতে মক্কেলকে দিয়ে সই করিয়ে নিন, আর এটা একটু দেখে নিন। আসসালামু আলাইকুম, অ্যাডভোকেট নাদিম সিদ্দিকি হিয়ার। নাদিম বাবু নমস্কার, আমি একনাথ কার্পে বলছি, তুকারাম কার্পের ছেলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পঙ্কজবাবু আমাকে আপনার কথা বলেছিলেন। উকিল বাবু, আমি জানতে চাইছিলাম আমার বাবার কেস এখন কতটা এগিয়েছে, কতদিনে মুক্তি পাবেন উনি? দেখুন, শুনানির জন্য আমি অনেকবার অ্যাপিল করেছি। একনাথ বাবু, এমন সব কেসকে আমি খুব মনোযোগের সাথে দেখি। ইনশাআল্লাহ খুব শিগগির ভালো খবর আসা উচিত। ধন্যবাদ উকিল বাবু, ধন্যবাদ। আপনি আমাদের বড় উপকার করছেন। উকিল বাবু, আপনি আমার বাবার সঙ্গে দেখা করেছেন? কেমন আছেন উনি? আমি এটা তো বলবো না যে উনি খুব ভালো আছেন, আবার অবস্থা খুব একটা খারাপও নয়। শুধু প্রার্থনা করুন উনি যেন খুব শিগগিরই মুক্তি পেয়ে যান আর নিজের দেশে আর বাড়ি যেতে পারেন। আচ্ছা, আমি সমস্ত ডিটেল ইউকের শ্যাম ম্যাডামকে ফরওয়ার্ড করে দিয়েছি। উনি নিজের মতো করে চেষ্টা করবেন। তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি আমার কাছে আছে, কাছে থাকবো। পঙ্কজবাবু, আমাকে আর বসন্তকে খুব শিগগির ডিউটিতে জয়েন করতে হবে। নবীন আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমি নবীনের সঙ্গে কোঅর্ডিনেট করে নেব। ইন্ডিয়ায় তুকারামবাবু সাইকেট্রিস্ট রিপোর্টটা মিস্টার নাদিম সিদ্দিকিকে পাঠিয়ে দেবো। আমার মনে হয় না এই কেসটা বেশি দিন সময় লাগবে। পঙ্কজবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি না থাকলে এইসব সম্ভবই হতো না। তুকারাম কার্পের সন্ধান তো পাওয়া গেছে, একটা বিশাল বড় ধাপ অতিক্রম হয়েছে। সব দেশেরই নিজস্ব একটা আইন থাকে, আর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। কার্পে পরিবারকে অপেক্ষা করতে হতো পাকিস্তান সরকারের সিদ্ধান্তের উপর, কিন্তু নিজের কারোর জন্য অপেক্ষার সময় খুবই দীর্ঘ মনে হয়। জনাব, আমার মক্কেল মিস্টার তুকারাম কার্পে আর মিস্টার পরমিন্দর সিং, ওনারা দুজনে প্রায় 1 বছর ধরে জেলে রয়েছেন। এফআইআর আর তদন্ত অনুযায়ী এই দুজন ভারতীয়ের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং এভিডেন্স পাওয়া যায়নি, যার থেকে এটা প্রমাণিত হয় যে এনারা দুজন পাকিস্তানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিলেন। আসলে এই দুটি মামলাই অ্যাক্সিডেন্টাল স্ট্রেইনের। জনাব, আই লাইক টু ব্রিং ইউর নোটিস স্যার, এখানে বসে থাকা মিস্টার তুকারাম কার্পে,
মেন্টালি ডিস্টার্ব। সেন্ট্রাল জেলের সাইকিয়াট্রিস্ট এই কথাটিকে সমর্থন করেছেন। এই হলো ওনার রিপোর্ট। আর এই কেস পেপারগুলি ভারতের সাইকিয়াট্রিস্টের, যিনি পুনা শহরে ওনার চিকিৎসা করছিলেন। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আদালত যেন এই কথাটা স্মরণে রাখে। আমার দুজন মক্কেলই বহু বছর ধরে নিজের বাড়ি আর নিজের দেশ থেকে দূরে রয়েছেন। এখানে ওনারা প্রচুর কষ্ট সহ্য করেছেন, অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমি আদালতের কাছে অনুরোধ করব যে প্রমাণের উপর নির্ভর করে ওনাদের মুক্তি দিয়ে দেওয়া হোক, আর এক্ষুনি এনাদের ওনাদের দেশ ভারতের জন্য রওনা করে দেওয়া হোক। আমি এই পেপার স্টাডি করব। আগামী সপ্তাহের 10ই সেপ্টেম্বর এই কেসের ফয়সালা শোনানো হবে। ধন্যবাদ জানাই। দ্যাটস ওয়ান্ডারফুল নাদিম। নির্দোষ লোকেদের জেলে থাকাটা মনুষ্যত্বের খুন। উই উইল অল ফাইট ফর দ্য রিলিজ। সে তারা ভারত, পাকিস্তান বা পৃথিবীর যে জেলেই থাকুন না কেন। অ্যাবসলিউটলি স্যাম, আমি নিজের তরফ থেকে পুরো চেষ্টা করছি। আশা করছি তুকারাম কার্পে আর পারমিন্দর সিং শিগগিরই মুক্তি পাবেন। আমি ওনাদের পরিবারকে ইনফর্ম করে দেব। নাদিম, এটা ওনাদের জন্য খুবই কঠিন সময়। Yes. ওকে, বাই। বাবা নবীন, কে চিঠি পাঠিয়েছে? কি লিখেছে? কাকি ইংল্যান্ড থেকে চিঠি এসছে, লন্ডন থেকে। ম্যাডাম স্যাম বলেছেন যে 10ই সেপ্টেম্বর লাহোর কোর্টে শুনানি হবে, আর হয়তো সেই দিনই তুকারাম কাকার মুক্তি হতে পারে। বাবা একনাথ, তুই পাকিস্তানি উকিল বাবুকে জিজ্ঞেস কর না, আমরা তোর বাবার সাথে ফোনে কথা বলতে পারবো কিনা। ঠিক আছে মা, আমি ওনাকে জিজ্ঞাসা করছি। একজন ভারতীয় বন্দী আছেন, তুকারাম কার্পে। ওনার ছেলের সাথে কথা বলাতে চাই। দেখুন জানাব, জেলের ভেতর মোবাইল ফোন নিয়ে যাওয়ার একদম পারমিশন নেই, কিন্তু আমি একটা কাজ করতে পারি। আমি কয়েদিকে বাইরে ডেকে আনছি, আপনি কম্পাউন্ডে ওনার সাথে কথা বলিয়ে দিন। অনেক ধন্যবাদ। বাবা ফোন করেছে। হ্যালো বাবা, বাবা আমি একনাথ বলছি। একনাথ? আমার ছেলে একনাথ? বাবা তুমি কেমন আছো বাবা? আমি ঠিক আছি বাবা। তুই আমাকে নিতে এলি না কেন বাবা? আসছি বাবা, খুব শিগগির তোমাকে নিতে আসছি। তোমার শরীর কেমন আছে বাবা? কখনো কখনো মাথাটা ঘোরে, কিন্তু বাবা আমি এখন বাড়ি ফিরে যাব তো, রোজ ওষুধ খাবো। তোমরা যা বলবে আমি তাই করব, কারোর সাথে ঝগড়া করব না, কিচ্ছু করব না। বাবা আমার বড় একা লাগে রে। ওগো, আমি কথা বলছি, আমার রমা। রমা, কেমন আছো তুমি? অনেকদিন হলো আমাদের দেখা হয়নি না? তোমরা সব বাড়িতে ঠিক আছে তো? এখানে সবাই ভালো আছে, শুধু তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানতেই পারিনি আমি এখানে কেমন করে এলাম। আমি এদেরকে বারবার বলেছি আমাকে যেতে দাও, আমাকে বাড়ি যেতে হবে, যেতে দাও। আর আমার গ্রামের ঠিকানা মনেই পড়ছিল না কিছুতেই, শুধু পাওলে নাইলন ফ্যাক্টরির কথাই মনে ছিল। কিন্তু এখানকার কেউই ওই ফ্যাক্টরির কথা জানে না দেখছি। এখন তো আমরা সবাই জানি তুমি কোথায় আছো। তুমি কিচ্ছু চিন্তা করো না, একনাথ তোমাকে আনতে শিগগির পৌঁছে যাবে। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমারও নয়, সবার কথা মনে পড়ে, কিন্তু সব থেকে বেশি মনে পড়ে আমার ফ্যাক্টরির কথা। রমা, তুমি আমার টিফিনটা গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ রেখেছি। তুমি ফিরে এলে পরে রোজ সময় মতো আমি টিফিন তৈরি করে রাখবো। আচ্ছা রমা, এখন আমি রাখছি, খুব ক্লান্ত লাগছে গো। সে কি, প্রত্যেকদিন মা কালীকে স্মরণ করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।
ঠাকুমা, ঠাকুমা, 10ই সেপ্টেম্বর সব জানা যাবে। বাবা খুব শিগগির বাড়ি ফিরবে, খুব শিগগির বাবা বাড়ি ফিরবে। আমার তোকে বাড়িতে ফিরবে, আমার ছেলে বাড়িতে ফিরবে, আমার সোনা বাড়িতে ফিরবে। আসামি তুকারাম কার্পে আর আসামি পারমিন্দর সিং দুজনের কেসেই খোঁজ খবর এবং তদন্ত থেকে এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে এরা দুজন পাকিস্তানে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। এই কেসটি পরিষ্কারভাবে অ্যাক্সিডেন্টাল ট্রানজিশন অফ বর্ডার্স বলে মনে হচ্ছে। আমাদের দেশের আইন অনুযায়ী এটা কোনো অপরাধ নয়, একরকম ভুল। প্রায়শই এমন ভুলের জন্য আমাদের দেশে 1 বছরের শাস্তি শোনানো হয়ে থাকে, যা আমি এই দুজনকে শোনাচ্ছি। আসামি তুকারাম কার্পে আর আসামি পারমিন্দর সিংকে 1 বছরের সিম্পল ইমপ্রিজনমেন্ট শাস্তি শোনানো হচ্ছে। কিন্তু যেহেতু 19 আগস্ট 2010 সালের FIR 36B/2010 অনুযায়ী এই দুজন আগেই এই শাস্তি যেহেতু ভোগ করেছেন, সেই জন্যে এই আদালত তুকারাম কার্পে আর পারমিন্দর সিংকে সত্বর মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে। কংগ্রাচুলেশনস মিস্টার নবীন, তোমার আঙ্কেল মিস্টার তুকারাম কার্পেকে লাহোর হাইকোর্ট মুক্তি দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম ফর দ্য গুড নিউজ। নবীন, আমি তোমাকে একটা ইমেল পাঠাচ্ছি, তাতে তোমার আঙ্কেলের আইডেন্টিটি প্রুফ, যেমন ধরো রেশন কার্ড, ভোটার্স আইডি, ব্যাংক পাসবুক, আর হ্যাঁ, পুলিশ FIR এর একটা কপি লাহোর হাইকোর্টে চাই। আর এই সমস্ত ডকুমেন্ট আমি মিস্টার অ্যাডভোকেট সিদ্দিকীকে পাঠাবো। এগুলো তোমার আঙ্কেলের মুক্তির জন্য খুব জরুরি। শিওর ম্যাম, আমি পাঠিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। ওকে, বাই। ঠাকুমা, কাকি, খুশির খবর আছে। কি হচ্ছে? কাকা মুক্তি পেয়ে গেছেন। কি হয়েছে? কাকি, কাকা মুক্তি পেয়ে গেছেন। কি? তাড়াতাড়ি ওনার পরিচয়পত্রগুলি পাঠাতে হবে। প্রতিভা, এটা দেখো তো। আর এইগুলো দেখো। রেশন কার্ডও নিশ্চয়ই থাকবে কাকি। হ্যাঁ কাকি, এটাই। এটাই হলো আপনার কাকার নিরুদ্দেশ হয়ে যাওয়ার FIR এর কপি। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর স্যার। এবার আমার কাকা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। সমস্ত পেপার আছে এসপি সাহেব। হ্যাঁ, তা প্রায় সব পেপারই এসে গেছে নাদিম সাহেব। শুধু একটা পেপারই ফরেন মিনিস্ট্রি থেকে আসা বাকি আছে। সেটা এসে গেলে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। কিন্তু কোর্টের রিলিজ অর্ডার তো এখানে রয়েছে। সেটা আমিও জানি উকিল সাহেব, পেপার তো সব এখানেই। কিন্তু বিষয়টা ইন্টারন্যাশনাল, আর বিশেষ করে কয়েদি যখন একজন ভারতীয়, ফরেন অফিস থেকে ক্লিয়ারেন্স কম্পালসারি। দিস ইজ রিডিকিউলাস। যখন কোর্ট রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে, তাহলে ফরেন অফিস এতদিন কেন সময় নিচ্ছে? আই হ্যাভ নো আইডিয়া স্যাম। আমি সমস্ত পেপারস ইন্ডিয়ান এম্বাসি আর পাকিস্তান এম্বাসিতে দিয়ে দিয়েছি। আমি দুজনের উত্তরের অপেক্ষায় রয়েছি। আমরা রোজ ওনাদের ফোন করছি, কিন্তু জানি না কেন সময় নিচ্ছেন ওনারা। স্ট্রং লেটার পাঠাও নাদিম। যদি ওই লোকেরা এরও কোনো উত্তর না দেয়, আমরা কোর্টে পিটিশন ফাইল করব। ইয়েস স্যার, আমি এক্ষুনি লেটার ড্রাফট করাচ্ছি। যখন ওখানকার আদালত মুক্তি দিয়ে দিয়েছে, তাহলে ওনারা ওকে ছেড়ে দিচ্ছেন না কেন? জানি না মা, বলছে যে নাকি একটা কাগজ নেই। তুমি চিন্তা করো না মা, এত কষ্ট যখন করেছি আর নয় কটা দিন। আচ্ছা ভাই, আমরা বাড়ি কবে ফিরবো? জানি না, বলছে তো আরেকটু সময় লাগবে।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। 2011 সালের সেপ্টেম্বর মাসে লাহোর হাইকোর্ট তুকারাম কারপেকে মুক্তি দেওয়ার অর্ডার দিয়েছিল। ওনার আইডেন্টিফিকেশন পেপার লাহোরে পাঠানো হয় যাতে ওনাকে জেল থেকে বের করে ইন্ডিয়াতে ফেরত আনা যায়। কিন্তু এই আইডেন্টিফিকেশন পেপারস ফরেন মিনিস্ট্রির ফাইলের তলায় চাপা পড়ে যায়। আইনি ঝক্কি পার করবার পরও বাবুগিরি আর কূটনীতির পাঁচিল ডিঙানো এখনো বাকি ছিল। কেউ ভাবেইনি যে তুকারাম কারপেকে বাড়ি ফেরানোর এই সংগ্রাম আরো অনেক দিন চলবে। জনাব, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। এটা আমাদের দেশের আইন বিরুদ্ধ কাজ। আমার মক্কেল মিস্টার তুকারাম কারপে আর মিস্টার পারমিন্দর সিং নিজেদের শাস্তি ভোগ করে ফেলেছেন। এই কোর্ট থেকে ওনাদের মুক্তির অর্ডার পাস হয়েছে, ওনাদের আইডেন্টিফিকেশন সমস্ত কাগজপত্র জমা হয়েছে। এই সময় ওই দুজনের নিজের বাড়িতে থাকার কথা, নিজের দেশে। ওনাদের এখানে আটকে রাখাটা অপরাধ জনাব, আর আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 199 এর সম্পূর্ণ বিরুদ্ধ কাজ এটা। আরেকটা কথা কিছুতে আমার মাথায় ঢুকছে না জনাব, আদতে ওনাকে এখানে আটকে রেখে লাভটা কি হচ্ছে? শুধু পাকিস্তানি ট্যাক্স পেয়ার্সদের টাকা ধ্বংস হচ্ছে। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের এই দুটি বিষয়ে আদতে সমস্যাটা কি স্যার? সমস্যা আছে, সেই কারণেই ওনারা এখনো ওই দুজন কয়েদের রিলিজ অর্ডার সাইন করেনি অ্যাডভোকেট নাদিম। ওদের পক্ষের কথাও একবার শোনা উচিত। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ জনাব। পারমিন্দর, তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। তোমাকে ওয়াগা বর্ডারে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে বর্ডার ক্রস করে তুমি নিজের দেশে ফিরে যেতে পারবে। তুকারাম আর পরমিন্দরের মুক্তির অর্ডার একই দিনে এসেছিল। 4 মাস পর 2012 জানুয়ারি মাসে পরমিন্দরকে জেল থেকে মুক্তি দেওয়া হলো আর বর্ডারে ছেড়ে দেওয়া হলো। পরমিন্দর ভারতে ফিরে এলো, কিন্তু তুকারাম কারপেকে জেল থেকে ছাড়া হলো না, আর কোনো সঠিক কারণও বলা হচ্ছিল না। ইন্ডিয়ান হাই কমিশনের আধিকারিকরা তুকারামের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, কিন্তু তুকারাম কারপে তখনও জেলেই ছিলেন। আমি বুঝে গেছি সবকিছু, তোমরা চিন্তা করো না। আমি এই কেসটা পার্লামেন্টে ওঠাবো। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে আমি কথা বলবো, কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। স্যার, আমার বাবার শরীর একদম ভালো নেই, আর এখন ওনার বয়সও হচ্ছে। উনি ঘরে ফিরে আসবেন, আমরা ওনার জন্য লড়বো, তুমি একদম চিন্তা করো না। স্পিকার মহাশয়, ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্সের অধীনে আমি একটি প্রস্তাব পেশ করতে চাই। আমার কনস্টিটিউয়েন্সি এলাকায় একটা খুবই ছোট গ্রাম আছে, যেটা আহমেদনগর জেলায় অবস্থিত। ওখানকার এক বাসিন্দা শ্রী তুকারাম কারপে জানুয়ারি 2010-এ নিখোঁজ হন। উনি একজন মেন্টাল পেশেন্ট। ওনাকে অনেক খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। পরে জানা যায় যে উনি পাকিস্তানের লাহোরের সেন্ট্রাল জেলে বন্দী আছেন। লাহোর পুলিশের এফআইআর অনুসারে উনি লাহোরে ওনার পরিচয়পত্র ছাড়াই প্রবেশের জন্য গ্রেপ্তার হয়েছেন। শ্রী তুকারাম কারপে লাহোরের সেন্ট্রাল জেলে 1 বছর ছিলেন। তারপর সেপ্টেম্বর 2011-তে ওনাকে লাহোর হাইকোর্ট মুক্তি দিয়ে দেন।
ওনার পরিবারের পক্ষ থেকে সমস্ত জরুরি আইডেন্টিফিকেশন পেপারস পাকিস্তানে পৌঁছেছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দ্বারা এটা কনফার্মও করা হয়েছে যে শ্রী তুকারাম কার্পের আইডেন্টিটি ভেরিফাই করা হয়ে গেছে। কিন্তু এই সব কিছুর পরেও শ্রী তুকারাম কার্পে এখনো পর্যন্ত লাহোরের সেন্ট্রাল জেলে বন্দী আছেন। আমি ভারত সরকারকে অনুরোধ করতে চাই যে এই বিষয়টাকে সবচেয়ে উঁচু স্তর থেকে পাকিস্তান সরকারের কাছে রাখা হোক, যাতে করে শ্রী কার্পে আর ওনার মতো অনেক কয়েদি যাদের এই হয়রানি হচ্ছে তা যেন না হয়। আমরা কিন্তু এই লড়াইয়ে কোনো রকম খামতি রাখছি না। এই দেখো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আসা এই চিঠিতে কি লেখা আছে। 7ই মে 2012 পাকিস্তানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই সূচনা দেওয়া হয়েছে যে শ্রী তুকারাম কার্পে একজন ভারতীয় নাগরিক। গৃহ মন্ত্রণালয়ের রিপোর্টের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক পাকিস্তান সরকারের কাছে এই আর্জি জানিয়েছে যে শ্রী তুকারাম কার্পেকে মুক্তি এবং ভারতে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা অতি শীঘ্র যেন করা হয়। স্যার, আমরা জানি যে সরকারের কাছে সময় লাগে, কিন্তু প্লিজ আমাদের বলুন আমরা কবে আমাদের বাবাকে দেখতে পাবো? তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি দেখতে পাবে। চিরকালের মতো আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি একবার আমার ছেলে তুকারামকে দেখতে চাই। তুকারাম আমার পাগল ছেলে। ওকে কতবার বুঝিয়েছি একটা জিনিসের পিছনে আটার মতো চিপকে থাকিস না। যদি আজকে ও অন্য কাজ করতো না তাহলে ও পাগল হয়ে যেত না। আজও আমার কাছে থাকতো, আমার সাথে থাকতো। নিরাশার কালো অন্ধকারে অবশেষে একটা আশার আলো দেখা গেল। 12ই জুন 2012 সালে ভারত গুডউইল জেস্চার দেখিয়ে কয়েকজন পাকিস্তানি বন্দীদের মুক্তি দেয় আর তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারও নিজেদের ভালো মানসিকতা দেখিয়ে এক ধাপ এগিয়ে আসে। তুকারাম, তোমার জন্য ভালো খবর আছে। ফ্যাক্টরির দরজা খুলে গেছে। তোমার স্বাধীনতার দরজা খুলে গেছে মিয়া। তুমি এবার দেশে ফিরছো, ইন্ডিয়াতে ফিরছো। তোমার মুক্তির আদেশ এসে গেছে। তুকারাম, তোমাকে ওয়াগা বর্ডারে ভারতীয় সেনা অফিসারদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, যা আমরা অবশ্যই করব। ধন্যবাদ স্যার। তোমাকে নিতে তোমার বাড়ির লোকেরাও ওখানে থাকবে। এই কেসটি ভানুদাস বিঠ্ঠল কারালে নামক এক ব্যক্তির জীবন নির্ভর ছিল। আমি এই মুহূর্তে ওয়াঘা বর্ডারে দাঁড়িয়ে আছি আর এইমাত্র খবর পাওয়া গেছে যে ভানুদাস বিঠ্ঠল কারালে এক্ষুনি ওয়াঘা বর্ডার পার করতে চলেছেন আর তার পরিবার উৎকণ্ঠার সঙ্গে তার জন্য অপেক্ষা করছেন।
এসেছে। আমার তুকারাম, আমার তুকারাম, আমার ছেলে, আমার সোনা ছেলে, তুই নিজে বাড়ি ফিরে এসেছিস, আমার সোনা। 2010 সালে জানুয়ারি মাসে ভানুদাস বিট্টাল কারালে নিরুদ্দেশ হয়েছিলেন আর জুন 2012 সালে উনি নিজের বাড়িতে ফিরে আসেন। আসলে উনি 1996 সালেই মানসিক দিক থেকে হারিয়ে গিয়েছিলেন, যখন সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় যেখানে উনি বহু বছর কাজ করেছিলেন। ভালো সময়ে সব কোম্পানি নিজের শ্রমিকদের একটা বড় পরিবারের অংশ বলে থাকে। ক্যামেরার সামনে তখন কোলাকুলি করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়। যেই সামান্য পরিমাণ লাভ কমে যায়, মারাত্মক রকমের ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়, যা কোনো খুনের চেয়ে কম নয়। লিবারালাইজেশন রিফর্মের নামে গ্লোবালাইজেশন হাজারো ফ্যাক্টরি আর লক্ষ লক্ষ শ্রমিকদের রাতারাতি পথে বসিয়ে দিয়েছে। যখন ফ্যাক্টরি আর মিল বন্ধ হলো, তখন সস্তায় লিজে পাওয়া জমি মালিকেরা প্রচুর টাকায় বিল্ডার্সের কাছে বিক্রি করে দেয়, আর শ্রমিকদের কপালে জোটে শুধু দারিদ্র্য আর বিশ্বাসঘাতকতা। লস দেখিয়ে অনেক শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। সেই শ্রমিকরা আজও অধিকারের জন্য লড়াই চালাচ্ছেন। গ্রোথ রেট আর স্টক এক্সচেঞ্জে এতটুকুও উপর নিচ হলে আমাদের কর্পোরেট ইন্ডিয়া আর সরকার এমনভাবে ভয় পেতে শুরু করে যেন ভূমিকম্প হচ্ছে। আর অন্যদিকে এই বুমি ইকোনমিতে কোটি কোটি শ্রমিক, কৃষক, কারিগর অসহায় অবস্থায় পড়ে রয়েছেন। আক্রোশকে দমিয়ে রেখে তাদের গরিমা আর বিশ্বাসকে বিকিয়ে যেতে দেখছেন। এই ধনী আর গরিবের মধ্যবর্তী দূরত্ব এর কি কোনো মূল্যই নেই? প্ল্যানিং কমিশন বলে যে যদি কোনো নাগরিক প্রতিদিন 28 টাকার বেশি রোজগার করে, তবে সে দারিদ্র্য সীমার উপরে রয়েছে। 28 টাকা দিনে। আমাদের বুদ্ধিজীবীদের মনে মনুষ্যত্ব আর মস্তিষ্কের কমন সেন্স দুটোই কি কমে গিয়েছে? এই দরিদ্র অবস্থাকে কাটানোর জন্য আমি আর আপনি কি কিছু করতে পারি? করতে পারি। মোমবাতি জ্বালানো আর ফেসবুকে প্রতিবাদী হয়ে ওঠা একদিকে, আমরা কথা বলতে পারি নিত্যদিনের প্রয়োজন নিয়ে। আমাদের শহুরে জীবনে এমন অনেক কর্মচারী আছেন যাদের মাইনে আর সুযোগ সুবিধার দিকে খেয়াল করুন। নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করুন, এই সামান্য টাকায় এদের ছেলেরা ভালো শিক্ষা, ভালো খাবার কি পেতে পারে? এই মানুষগুলো কি নিজেদের জীবনে আসল দারিদ্র্য সীমা পার করতে পারবে? মূল্য বৃদ্ধি কি এদের না ছুঁয়ে চলে যাবে? এটা একটা ক্রাইম শো। আমরা শুধু এটুকুই বলতে পারি যে দারিদ্র্য সবচেয়ে বড় অপরাধ, আর দারিদ্রতার উপস্থিতিকে উপেক্ষা করা সমস্ত ধনী ব্যক্তির কাছে লজ্জাজনক এবং বিপজ্জনক। ভানুদাস কারালে নিজের বাড়িতে পৌঁছে গেছেন, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আর কনফিডেন্স যে আমরা যদি সবাই মিলে সংকল্প নিই, তাহলে হয়তো ভানুদাস বা ওনার মতো অনেক মানুষের কাছে বাড়ি একটা ভালো জায়গা হতে